আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো আমাদের প্রিপারেশনের সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে কনফার্ম করেন যে আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। একটু কথা বলতে হবে, হ্যাঁ, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব। ওকে, আমি চেক করেছি, আলহামদুলিল্লাহ আমার এখানে এভরিথিং ইজ ওকে। আপনারা জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানান আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। একটু কুইকলি কমেন্ট করতে হবে। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। সবাই যুক্ত হয়ে যান। আজকে আমরা প্রিপারেশনের পরের পার্ট নিয়ে কথা বলবো। আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা থাকবে, যেগুলো থেকে ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। সরাসরি সেন্টেন্স কমন না আসলেও একটু ঘুরায় ফিরায় কমন আসতে পারে। আচ্ছা, ওকে, এই ব্যাচে তো আপনারা স্টুডেন্টরা সহজে আসলে যুক্ত হন না, পরবর্তীতে আপনারা লাইভ দেখে নেন। এতগুলো স্টুডেন্ট কিন্তু আপনারা টাইমলি জয়েন করেন না। আচ্ছা, ঠিক আছে। সো আসেন আমরা খুব বেশি কথা না বাড়ায় আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা গত ক্লাসে আপনাদের সাথে প্রিপোজিশনের বেসিক কিছু টার্ম নিয়ে কথা বলেছিলাম, বেসিক আইডিয়া নিয়ে কথা বলেছিলাম। এরপরে আমরা কিছু প্রশ্ন দেখেছিলাম, হ্যাঁ, যেগুলো আপনাদের যদি বাই চান্স চলে আসে কখনো, আপনি যাতে সহজে উত্তর দিতে পারেন। এগুলো দেখার পরে আপনাদের সাথে আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। আমরা বলেছিলাম যে আমরা যখন প্রিপোজিশনের ব্যবহার শিখব, সেটাকে চারটা ভাগে ভাগ করে যদি আমরা শিখি, এটা আমাদের জন্য বেটার হবে। হ্যাঁ, যেখানে আমরা বলেছিলাম যে আপনি বলবেন প্রিপোজিশনস অফ পজিশনিং অর প্লেস। আমরা বলেছিলাম যে স্থির অবস্থায় কোনো কিছুর অবস্থান বোঝানোর জন্য আমরা যে প্রিপোজিশনগুলো ব্যবহার করব, এগুলোকে আমরা বলবো প্রিপোজিশন অফ প্লেস অর পজিশনিং। এরপর আমরা বলেছিলাম গতিশীল অবস্থায় যে প্রিপোজিশনগুলো ব্যবহার করব আমরা, সেটা হলো প্রিপোজিশনস অফ মুভমেন্ট। এরপরে আমরা সময় প্রকাশের জন্য প্রিপোজিশন কিভাবে ব্যবহার করতে পারি সেটা নিয়েও আমাদের আলোচনা হবে। আর 4 নাম্বার হলো আদার্স। ওকে, 4 নাম্বার হলো আদার্স। এর বাহিরের বাকি অংশগুলো আমরা এখান থেকে দেখে নেব। আচ্ছা, অনেকেই কথা বলেছেন, স্যার যুক্ত হয়ে গেছি, দোয়া করবেন। স্যার আমি ক্লাস শেষ করে আপনার এলাকায় চলে আসতেছি যুক্ত হতে। হ্যাঁ, আমরা খাইতে চলে আসতেছি, আমি, ছোট ভাই আর বাচ্চারা নিয়ে, জনাল ভাই। আচ্ছা, এই হলো গিয়ে ঘটনা আর কি। প্রিপোজিশন শিখলেই 4টা ওয়েতে যদি আপনারা শিখেন, তাহলে আপনাদের জন্য বেস্ট হবে আর কি, প্রিপোজিশন শিখতে সুবিধা হবে। সো আমরা গত পার্টে আমরা বেসিক অ্যাবাউট প্রিপোজিশনস আর বেসিক রিগার্ডিং প্রিপোজিশনস বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসে আমরা আপনাদের সাথে প্রিপোজিশনস অফ পজিশনিং আলোচনা করেছিলাম। সাথে সাথে আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, অনেকগুলো বেসিক টু অ্যাডভান্স লেভেলের আলোচনা হয়েছে। ছবি দেখে দেখে আলোচনা শুনেছেন, দেখেছেন, আপনারা আমার সাথে উত্তর করেছেন। আজ আমরা এর পরের অংশ থেকে শুরু করব। অর্থাৎ গত ক্লাসে আমরা প্রিপোজিশনস অফ পজিশনিং বা প্লেস দেখেছি। আজ আমরা আলোচনা করব প্রিপোজিশনস অফ মুভমেন্ট, অর্থাৎ কোনো কিছু গতিশীল আছে এরকম বোঝাতে গেলে আমরা প্রিপোজিশনগুলো কিভাবে ব্যবহার করব সেটা নিয়ে আমাদের আজকে কথা হবে। তো আসেন আমরা ধাপে ধাপে সামনের দিকে যাই। তার আগে আপনাদের সাথে একটু ছবি এঁকে আমি দেখাই দেই। আপনারা বুঝতেই পারতেছেন আমার ছবি আঁকার হাত মানে কত চমৎকার, তাই না? একটু ছবি এঁকে দেখাই দিচ্ছি আমরা। ধরেন আমরা এখন যে প্রিপোজিশনগুলো দেখবো আর কি, হ্যাঁ, এটা ছবি না আঁকলে বুঝতে পারবেন না, আমি এই পাশে লিখে দিচ্ছি প্রিপোজিশনস অফ মুভমেন্ট, গতি বোঝানোর জন্য ব্যবহৃত প্রিপোজিশন। ধরেন আমাদের এখানে একজন আছেন, আমাদের সাথে এক ভাই বা বোন আছেন যিনি তেলাপোকা দেখলে ভয় পায়, ঠিক আছে? ধরেন উনি তেলাপোকা দেখলে ভয় পায়। তো আমি আসলে তেলাপোকা আঁকতে পারি না, কিন্তু একটা মেয়ে আঁকতে পারবো আর কি। আপনারা জানেন মেয়ে আঁকা খুব সহজ। উপরে রসগোল্লা, নিচে একটা চোক্কা সমুচা, চোক্কা দিকটা রসগোল্লার সাথে থাকবে, দুটো ঠ্যাং দিবেন, দুটো হাত দিবেন, এই যে খুব সুন্দরী একটা মেয়ে এঁকে ফেলছি দেখেন।
আপনারা এরকম উৎসাহ দিলে আরো আঁকবো। হ্যাঁ, উৎসাহ দিতে হবে আমাকে। তো দেখেন, ধরে নেন এক মেয়ের পায়ের কাছে একটা তেলাপোকা ঘুরঘুর করতেছে। ও তেলাপোকারে দেখার সাথে সাথে, হ্যাঁ, আমরা কিন্তু গতির জন্য প্রেপোজিশন দিতেছি। ও বাবারে মারে গেছিরে বলে লাফ দিয়ে টেবিলের উপরে উঠা গেছে। খেয়াল করেন, যখন কেউ নিচ থেকে উপরে উঠে স্টপ হয়ে যাবে, হ্যাঁ, মাথায় রেখেন কিন্তু, যখন কেউ নিচ থেকে উপরে উঠে স্টপ হয়ে যাবে, থেমে যাবে, সে আর গতিশীল নাই। অর্থাৎ কেউ কোনো কিছুর উপরে উঠে থেমে গেছে বা অফ হয়ে গেছে এমন বোঝাতে গেলে আমরা ব্যবহার করব অন টু। তাহলে এই মেয়েটা তেলাপোকা দেখে টেবিলের উপরে উঠছিল, কিন্তু উপরে উঠে দেখলো তার জন্য আরো দুটো তেলাপোকা আর একটা মনে করেন কি বলা যায় টিকটিকি ওয়েট করতেছিল। তো এইটা দেখার পর ওই মেয়ের অবস্থা কি হবে, যে সাইরাতে ভাই কাইন্দা বাঁচি, সে এবার বাবারে বলে লাফ দিয়ে নিচে নেমে গেছে ধরে নেন। তাহলে দেখেন, যে নিচ থেকে যখন উপরে উঠতেছে তখন আমরা প্রেপোজিশন হিসেবে যে প্রেপোজিশনটা ব্যবহার করতেছি গতিশীল বোঝানোর জন্য, অন টু, নিচ থেকে উপরে উঠে থেমে যাচ্ছে। আবার উপর থেকে নিচে নেমে যখন থেমে যাচ্ছে তখন আমরা যে প্রেপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে ও এফ এফ, অফ। ওকে, এটা আমরা একটু মাথায় রাখবো। তবে দেখেন, এখানে নিচে নেমে কিন্তু সে থেমে গেছে, কিন্তু ঘটনাটা যদি এইরকম হইতো যে কেউ একজন উপরের দিকে কন্টিনিউয়াসলি উঠতেছে উঠতেছে উঠতেছে, তাহলে এটা হতো আপ। আবার কেউ যদি নিচের দিকে নামতেছে, অর্থাৎ এখনো তার নামার গতিটা কন্টিনিউ চলতেছে, এরকম বোঝায়, তাহলে আমাদের লিখতে হইতো ডাউন। তার মানে দেখেন, উপরে উঠে থেমে গেলে, স্টপ হয়ে গেলে আমরা লিখবো অন টু, উপর থেকে নিচে নেমে অফ হয়ে গেলে আমরা লিখবো ও এফ এফ, অফ। যদি জাস্ট উপরের দিকে উঠতেই থাকে কন্টিনিউয়াসলি আপ, নিচের দিকে নামতে থাকলে ডাউন। আর যদি ঘটনাটা এইরকম ঘটে যে কেউ একবারে এই পাশ থেকে ওই পাশে উপর দিয়ে পার হয়ে গেছে, এই উপর দিয়ে যদি পার হয়ে যাওয়া বোঝায়, তাহলে আপনাকে বা আমাকে আমাদের লিখতে হবে ওভার। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে, আবারও বলি, নিচ থেকে উপরে উঠে থেমে গেলে, স্টপ হয়ে গেলে অন টু, উপর থেকে নিচে নামলে অফ, এক পাশ থেকে আরেক পাশে উপর দিয়ে পার হয়ে যাওয়া বোঝালে, পার হয়ে যাওয়া বোঝালে, ক্রস করা বোঝাতে না, জাস্ট উপর থেকে পার হয়ে গেছে এরকম বোঝালে আমরা লিখবো ওভার। আর যদি নিচ দিয়ে পার হওয়া বোঝায় বা নিচ দিয়ে যাওয়া বোঝায়, সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে আন্ডার। এর বাইরেও আরো কিছু প্রেপোজিশন আছে যেটা আমি আপনাদেরকে লিখে দিব। ওকে, এরপর দেখেন, যদি এরকম হয় যে ধরেন এটা একটা রুম বা এটা একটা কিছু রুমের মতোই কিছু, কেউ যদি এই জায়গাটাতে বাহির থেকে ভেতরে প্রবেশ করে, মাথায় রাখবেন, বাহির থেকে ভেতরে প্রবেশ হলে আমাদেরকে লিখতে হয় ইনটু। তবে আমি বারবারই বলতেছি, যদি প্রবেশ করা অর্থে এন্টার বসে, এরপরে ইনটু লেখা যাবে না, কারণ ইনটু মানে বাহির থেকে ভেতরে ঢোকা, এন্টার মানে প্রবেশ করা, দুটো একই জিনিস, পাশাপাশি লিখলে সেটা রিডান্ডান্সি হয়ে যায়। হ্যাঁ, এটা লেখা যাবে না। তবে কেউ যদি চুক্তিতে প্রবেশ করে, কোনো শেয়ারে প্রবেশ করে, সেক্ষেত্রে আপনি এন্টারে পরে ইনটু লিখতে পারবেন। অন্যদিকে আমরা জানি ভেতর থেকে বাহিরে যাওয়া যদি বোঝায়, সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হয় আউট অফ। ওকে, তাহলে খেয়াল করেন কিন্তু, বাহির থেকে ভেতরে প্রবেশ করা ইনটু, ভেতর থেকে বাহিরে যাওয়া আউট অফ। আর ধরে নেন আমি আরেকটা ছবি আঁকতেছি, ধরেন এটা একটা পাইপ অথবা এটা একটা চং। হ্যাঁ, এইটার এই দিকটা হলো খোলা মাথা, এই পাশটা আরেকটা খোলা মাথা। ধরেন কোনো কিছু যদি এই দিক দিয়ে প্রবেশ করে অপর পাশ দিয়ে বের হয়ে যায়, তাহলে দেখেন, কোনো কিছু এক পাশ দিয়ে প্রবেশ করে ঘেরা, সেটা ঘেরা থাকতে হবে, কিন্তু আচ্ছাদিত থাকতে হবে। কোনো কিছু যদি কোনো কিছুর এক পাশ দিয়ে প্রবেশ করে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়, তাহলে আপনাকে লিখতে হবে থ্রু, থ্রো না কিন্তু, হ্যাঁ, থ্রু। ধরেন একটা, আমি এখানে একটা ক্যাট লিখতেছি, বিড়াল, একটা বিড়াল, এটা বেশি বড় হয়ে গেছে, ধরেন একটা বিড়াল লিখতেছি আমি, হ্যাঁ, বা ইংরেজিতে লিখতে পারি, একটা ক্যাট বা বিড়াল এই চোং দিয়ে ঢুকে গেছে কুকুরের দৌড়ানি খেয়ে। এবার একটা কুকুর, সে এখানে ছিল, মনে করেন এই যে ডিওজি সাহেব, তার সাইজ বড়, অ্যান্ড ডিওজি সাহেব বা ডগ, এইটা তো আর মনে করেন সরাসরি ভিতরে ঢুকে আসতে পারবে না। সে এবার করলো কি, এই যে উপর দিয়ে এই পাশ থেকে এই পাশে পার হয়ে আসলো। তাহলে দেখেন, একটা কুকুরকে দেখে বিড়াল একটা পাইপের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। কুকুর আবার কড়া চালাক, সে মনে করেন এই পাশ থেকে উপরে আইসা এখানে ওয়েট করতেছে আর বলতেছে, আহো ভাতিজা আহো, তোমার জন্য ওয়েট করতেছি। তাহলে খেয়াল করেন, যে এক পাশ দিয়ে প্রবেশ করে আরেক পাশ দিয়ে বের হচ্ছে, সেক্ষেত্রে ব্যবহার করবেন থ্রু। আর যদি জাস্ট উপর দিয়ে অর্থাৎ কোনো কিছু ঘেরা থাকলে তার ভিতর দিয়ে পার হয়ে গেলে, ক্রস হয়ে গেলে থ্রু, আর উপর দিয়ে ক্রস করলে অ্যাক্রস।
ওকে, এই ছবিটা জাস্ট একটু মাথায় গেঁথে রাখেন। যদি এই পিকচারটা মাথায় গেঁথে রাখতে পারেন, ইনশাআল্লাহ একটু পরে দেখবেন আপনি সহজেই প্রিপোজিশনের এই প্যারেশানি থেকে মুক্তি পাবেন। তো আসেন, আমি এতক্ষণ যা লিখছি এই বিষয়গুলো আপনাদেরকে এখানে আরেকবার লিখে দেই। তাহলে আমরা যে জায়গাটাতে আছি এগুলো হলো প্রিপোজিশন অফ মুভমেন্ট। আমরা প্রিপোজিশনস অফ মুভমেন্ট দেখতেছি, বা গতি বোঝানোর জন্য প্রিপোজিশনের ব্যবহারগুলো দেখতেছি। আচ্ছা, তো 1 নাম্বার আমি বললাম, এই যে দেখেন, নিচ থেকে, এই যে আমরা এইভাবে বলতে পারি, নিচ থেকে উপরে উঠে, উপরে উঠে থেমে গেলে। নিচ থেকে উপরে উঠে যদি থেমে যায় তাহলে আপনি ব্যবহার করবেন অন টু। 2, এবার দেখেন বাবা, উপর থেকে নিচে নেমে থেমে গেলে আপনি লিখবেন ও ডাবল এফ, হ্যাঁ, অফ। আবার নিচ থেকে উপরে উঠতে থাকলে, কোনো কিছু নিচ থেকে উপরের দিকে উঠতে থাকতেছে, উঠতেছেই, কন্টিনিউয়াসলি উপরে উঠতেছে, তখন লিখবেন আপ। 4, উপর থেকে নিচে নামতে থাকলে, সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে ডাউন। আবার উপর দিয়ে পার হয়ে যাওয়া বোঝালে, উপর দিয়ে পার হয়ে যাওয়া বোঝালে সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে ওভার। উপর দিয়ে পার হয়ে যাওয়া, সেটা স্পর্শ করে না কিন্তু, হ্যাঁ, উপর দিয়ে পার হয়ে যাওয়া। আচ্ছা, এরপরে দেখেন, নিচ দিয়ে যাওয়া বোঝালে এক্ষেত্রে লিখতে হবে আন্ডার। পাশ দিয়ে যাওয়া বোঝালে আপনি লিখবেন পাস্ট, PAST, পাস্ট। সমস্যার একটা জায়গা হচ্ছে কি, আমাদের অনেক অনেক স্টুডেন্টস আছেন যারা জানেই না যে পাস্ট শব্দটা একটা প্রিপোজিশন। অপশনে যদি পাস্ট না থাকে তাহলে আপনি বলতে পারেন বিসাইড, মানে পাশ দিয়ে, হ্যাঁ। তারপরে বাহির থেকে ভেতরে প্রবেশ, সেক্ষেত্রে আপনি লিখবেন ইনটু। ভেতর থেকে বাহিরে যাওয়া, সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে আউট অফ। আমরা এটাকে একটু ছোট করে দেই, তাহলে আরো কয়েকটা প্রিপোজিশন আমরা লিখতে পারবো, হ্যাঁ। আচ্ছা, তারপরে খেয়াল করব আমরা 10, এক পাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বের হলে বা বের হওয়া বোঝালে সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে থ্রু। ওকে, থ্রু। আর
মাথায় রাখবেন উপর দিয়ে পার হওয়া বোঝালে সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে অ্যাক্রস। আচ্ছা, এখানে অনেকে যে ঝামেলাটা করতে পারে যে ভাই তাহলে ওভার আর অ্যাক্রসের মধ্যে পার্থক্য কি? ভাই ওভারটা সাধারণত স্পর্শ না করে পার হওয়া, আর অ্যাক্রসটা সাধারণত স্পর্শ করে ক্রস করা। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি লিখে দিচ্ছি, আর একটু ছোট করে লিখে দিই, আপনার বুঝতে সুবিধা হবে। আমরা এখানে লিখতেছি যে সাধারণত স্পর্শ না করে ওভার হয়। হ্যাঁ, আর এটা সাধারণত স্পর্শ করে হলে আমরা লিখব অ্যাক্রস। এইবার আসেন আমরা বেশ কিছু প্রশ্ন দেখব এবং এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। আসেন তাহলে হয়ে যাক, শুরু করি। দেখেন তো, আমরা যদি বলি আ বার্ড, এটাকে অনেকে উচ্চারণ করবে ফ্লিউ, এটার উচ্চারণ কিন্তু ফ্লিউ না, আমি বারবার বলেছি, অনেকবার বলেছি আপনাদেরকে, ফ্লু। কুইকলি কমেন্ট করেন তো দেখি। কমেন্ট করেন তো একটু। কুইকলি কমেন্ট করেন। এখানে কি হবে? এত স্লো হলে হবে না, কমেন্ট করতে হবে। জাহান, মাহমুদুল হাসান, সুমাইয়া প্রধান, কমেন্ট করেন তো বাবা। আচ্ছা দেখেন, আমরা যখন বলবো আ বার্ড, একটা পাখি, ফ্লু ড্যাশ আওয়ার হেড, একটা পাখি আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। তো আপনি একটু খেয়াল করেন তো বাবা, উপর দিয়ে পার হওয়া বোঝালে আমরা ওভার ব্যবহার করি, এবং সাধারণত সেটা স্পর্শ করে হয় না কিন্তু, হ্যাঁ, স্পর্শ ছাড়া হয় আর কি। এই তো মাশাআল্লাহ, ওয়াও, গুড। অনন্ত বড়াইক থেকে শুরু করে যারা যারা কমেন্ট করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। মারুফ আহমেদ, অভি, জাহান, ইউসা, মাশাআল্লাহ। তাহলে অবশ্যই অবশ্যই আমরা বলবো এটা ওভার। এবার বলেন তো, দ্য জ্যাক ফ্রুট ফেল ড্যাশ দ্য ট্রি, গাছ থেকে একটা জ্যাক ফ্রুট খসে পড়লো, কাঁঠাল পড়ে গেল। এটা কি হবে বাবা? নাম্বার দিয়ে উত্তর করার চেষ্টা করেন, নাম্বার দিয়ে একটু উত্তর করার চেষ্টা করেন, দেখি পারেন কিনা। গাছ থেকে একটা কাঁঠাল পড়ে গেল, গাছ থেকে কাঁঠাল পড়ে গেল, তাহলে আমরা জানি উপর থেকে নিচে পড়ে যাওয়া বোঝাতে, উপর থেকে নিচে নেমে থেমে যাওয়া বোঝালে কি বসে? অফ বসে, অফ। সো এটা অবশ্যই অফ হবে। এবার দেখেন আমরা এখানে কি বলতে পারি, দেখেন তো, রানা জাম্পড ড্যাশ দ্য ওয়াল হোয়ার অ্যান অ্যাংরি ডগ চেজড হিম। রানাকে যখন একটা রাগান্বিত কুকুর বা পাগলা কুকুর দৌড়ানি দিল, তখন রানা কি করলো? শুধু অন মানে উপরে বোঝায়, ওভার মানে উপর দিয়ে পার হয়ে যাওয়া বোঝায়, অন টু মানে উপরে উঠে থেমে যাওয়া বোঝায়, অফ মানে দেয়াল থেকে নেমে যাওয়া বোঝায়। তাহলে দেখেন, কেউ যদি দেয়ালের উপরে থাকে, কুকুর দৌড়ানি দিলে সে ডেফিনেটলি দেয়ালের নিচে নামবে না, আর অন মানে তো উপরে বোঝাচ্ছে, এই দুটো হবে না। তাহলে দেখেন তো, আমরা যদি বলি যখন রানাকে একটা পাগলা কুকুর দৌড়ানি দিল, তখন রানা কি করলো? হ্যাঁ, আমরা বলতে পারি সে একটা দেয়ালের উপরে উঠে বসলো। তবে হ্যাঁ, এমনও হইতে পারে যে সে দেয়ালের উপর দিয়ে পার হয়ে গেল, কুকুর যাতে তারা ধরতে না পারে। হ্যাঁ, এক্ষেত্রে আমি যেই সোর্স থেকে কোশ্চেনটা কালেক্ট করছি সেখানে ওভার অন টু দুটোই দেয়া আছে। সে দেয়ালের উপর উঠে থেমে গেল যদি বলেন, বা দেয়ালের উপর উঠে বসে থাকলো ভয়ে যে কুকুর তাকে কামড় যেন না দেয়, সেক্ষেত্রে অন টু। আর যদি দেয়াল দিয়ে পার হয়ে যায় তাহলে হবে ওভার। দুটোই কারেক্ট কিন্তু। এইবার আসেন এই প্রশ্নটার উত্তর করার চেষ্টা করি আমরা। প্রশ্ন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4। এখানে বলা হচ্ছে দ্য প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস। হ্যাঁ, দ্য প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দাম, আর গোয়িং ডে বাই ডে, দিনে দিনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তেছে। বাড়তেছে মানে উপরে উঠতেছে, উপরে উঠে থেমে যায় নাই। তাহলে কন্টিনিউয়াসলি উপরের দিকে ওঠা বোঝাতে আমাদেরকে আপ লিখতে হবে। এই যে উত্তর হলো আপ। এবার দেখেন, দ্য লিভিং স্ট্যান্ডার্ড অফ দ্য পুয়ার পিপল ইজ গোয়িং ড্যাশ ডে বাই ডে ফর ইনফ্লেশন। ইনফ্লেশন মানে হলো বাবা মুদ্রাস্ফীতি। তাহলে মুদ্রাস্ফীতির কারণে গরিব মানুষের জীবনযাত্রার মান দিনে দিনে কি হইতেছে? নিচে যাচ্ছে। নিচে গেলে কি হয়? ডাউন। আশা করি পারবেন। হ্যাঁ, পারা যাবে ইনশাল্লাহ।
এবার আপনারা এটা বলেন দেখি, দ্য ফার্স্ট বল অফ মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমানের প্রথম যেই বলটা সেটা went dash the ground with a huge six, একটা বিশাল সিক্স হওয়ার সাথে সাথে মুস্তাফিজুর রহমানের প্রথম বলটা গ্রাউন্ডের বাইরে গেল নাকি গ্রাউন্ডের ভেতরে গেল, কোনটা বলবেন? তা আমরা জানি বাহির থেকে ভেতরে প্রবেশ বোঝালে হয় ইনটু, কিন্তু ধরে নেন এটা একটা স্টেডিয়াম, এখানে মনে করেন কেউ একজন এই যে ক্রিকেট খেলতেছে, হ্যাঁ ক্রিকেট খেলতেছে, মুস্তাফিজুর রহমানের যদি বলটা যদি সিক্স হয়ে যায় তাহলে এটা কি হবে, পার হয়ে গিয়ে গ্রাউন্ডের ওই পারে চলে যাবে, তাহলে ভেতর থেকে বাইরে যাওয়া বোঝালে আউট অফ। ওকে, আউট অফ। আচ্ছা, পারবেন ইনশাল্লাহ। এবার আসেন, আপনাকে যদি বলা হয় ডোন্ট রান ড্যাশ নেম অ্যান্ড ফেম, এটা পুরোটাই কমন সেন্স। কোনো কিছুর পিছনে ছোটা বোঝাতে গেলে আমরা সাধারণত রান আফটার অথবা হ্যাঙ্কার আফটার এই ফ্রেজগুলো ব্যবহার করি। এর মানে হলো পিছনে ছোটা, পিছনে ছোটা। তাহলে এখানে কি আসতেছে, ডোন্ট রান আফটার নেম অ্যান্ড ফেম, নাম এবং খ্যাতির পিছনে ছুইটো না। ঠিক আছে বাবা, পারা যাবে না? দেখেন তো, হ্যাঁ ইনশাল্লাহ পারবেন। এইবার বলেন হি ওয়াজ গোয়িং ড্যাশ কলেজ, এটা কি হওয়া উচিত? এটা কি টু হবে নাকি টুয়ার্ডস হবে? ট্রাই করুন তো একটু দেখি। এটা কি টু হবে নাকি টুয়ার্ডস হবে? এটা কি টু হবে নাকি টুয়ার্ডস হবে? আচ্ছা, এইখানে আপনাদেরকে একটা বিষয় বলে দেই, আমরা মাথায় রাখবো সুনির্দিষ্ট, সুনির্দিষ্ট গন্তব্যের দিকে, সুনির্দিষ্ট গন্তব্যে গেলে, সুনির্দিষ্ট গন্তব্য যদি বোঝায় তাহলে আমাদেরকে লিখতে হবে টু। আর অনির্দিষ্ট গন্তব্য এখানে আমরা লিখব টুয়ার্ডস। হ্যাঁ, এটাকে আমি একটা ছবি এঁকে বুঝাই দিই। ধরেন এটা হলো একটা এ বিন্দু, হ্যাঁ এই এ বিন্দু থেকে এটা হলো বি বিন্দু, এটা হলো সি বিন্দু, এটা হলো ডি বিন্দু, আর ধরে নেন এইটা হলো ই বিন্দু। হ্যাঁ, এই বিন্দুটা আমরা এখানে লিখলাম। এখন ধরেন একটা মানুষ এ বিন্দুতে আছে, সে এ বিন্দু থেকে হেঁটে হেঁটে এই দিকে যাচ্ছে। এখন আপনি যদি তাকে প্রশ্ন করেন যে দাদা আপনি কোথায় যাচ্ছেন, সে যদি বলে যে ভাই আমি বি বিন্দুতে যাচ্ছি, তাহলে আপনি লিখবেন টু। আর যদি বলে যে ভাই আমি বি বিন্দুর দিকে যাচ্ছি, তার মানে কি সে বি বিন্দুতে যাইতে পারে, সি বিন্দুতে যাইতে পারে, সে ই বিন্দুতে যাইতে পারে, সে ডি বিন্দুতে যাইতে পারে। তার মানে কি কেউ কোনো দিকে যাচ্ছে, নির্দিষ্ট দিক যদি হয় তাহলে টু, অনির্দিষ্ট হলে আপনাকে লিখতে হবে টুয়ার্ডস। টুয়ার্ডস, টুয়ার্ডস। আমি এটাকে বাংলায় লিখে দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আপনি যদি এভাবে বলেন যে আমি বাজারে যাচ্ছি, তার মানে আপনার গন্তব্য একদম ফিক্সড। কিন্তু আপনি যদি বলেন যে আমি বাজারের দিকে যাচ্ছি, তার মানে কি আমি সরাসরি বাজারে যাচ্ছি এরকম না, বাজারের দিকে যাচ্ছি। তাহলে আমি বাজারে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু মার্কেট। আমি বাজারের দিকে যাচ্ছি, এইবার দেখেন আই অ্যাম
গোয়িং টুয়ার্ডস মার্কেট। তাহলে দেখেন দুইটাই কিন্তু বাজারে বোঝাচ্ছে না, একটা বোঝাচ্ছে সরাসরি বাজারে, আর একটা বাজারের দিকে। আমি বাজারে যেতে পারি, বাজারের ডাইন দিকে যেতে পারি, বাজারের বাম দিকে যাইতে পারি, ঠিক আছে। তাহলে এবার দেখেন তো 8 নং প্রশ্নের উত্তরটা আসলে কি হওয়া উচিত। হি ওয়াজ গোয়িং, এটা ডেফিনেটলি আমরা টু লিখবো। হি ওয়াজ গোয়িং টু কলেজ, সে কলেজে যাচ্ছিল। কিন্তু আমরা যদি বাক্যটাকে এইভাবে বলি, আই অ্যাম নট শিওর অ্যাবাউট হিজ ডেস্টিনেশন, এবার আমি এই বাক্যে বলেই দিচ্ছি যে আমি তার ডেস্টিনেশন সম্পর্কে শিওর না, নিশ্চিত না। আমি তো নিশ্চিত না বাবা। এরপরে আবার দেখেন এখানে বলা হইতেছে মেবি। এই মেবি মানে কি? সম্ভবত। মেবির জায়গায় আপনি কি লিখতে পারেন? পারহ্যাপস। আপনি এই জায়গাটাতে কি লিখতে পারেন? প্রবাবলি। আপনি এই জায়গাটাতে লিখতে পারেন প্রবাবলি, পসিবলি। হ্যাঁ, তার মানে সম্ভবত হি ওয়াজ গোয়িং ড্যাশ কলেজ। এন্ড আমি যেহেতু সম্ভবত বলছি, তার মানে আমি শতভাগ শিওর হয়ে বলতে পারি না যে সে কোথায় যাচ্ছে। হ্যাঁ, মারুফ মাহমুদুল হাসান, ধন্যবাদ, আপনাদের উত্তর কারেক্ট। হ্যাঁ মারুফ, ডোন্ট হ্যাঙ্গার আফটার গার্লস, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন তো আমরা 10 নম্বর প্রশ্নে চলে যাই। হি এন্টার্ড ড্যাশ দ্য রুম। এটা বিসিএস এ আসা প্রশ্ন, সম্ভবত 42তম বিসিএস এ আসছিল এই প্রশ্নটা, 42 বা 43-এ। আপনারা দেখে এই প্রশ্নটার উত্তর করার চেষ্টা করেন তো, এটা কি হতে পারে। নাম্বার দিয়ে উত্তর লিখবেন। 10 নাম্বার, হি এন্টার্ড ড্যাশ দ্য রুম। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম এন্টার দিয়ে যদি কোনো স্থানে প্রবেশ করা বোঝায়, সেক্ষেত্রে নো প্রেপোজিশন নিডেড, কোনো প্রেপোজিশন লাগবে না। ওকে মারুফ, ধন্যবাদ। তাহলে কোনো প্রেপোজিশন লাগবে না, তবে যদি কেউ চুক্তিতে প্রবেশ করে, কোনো শেয়ারে প্রবেশ করে, সেক্ষেত্রে আপনি ইনটু লিখবেন। সো এখানে ইনটু হচ্ছে না, ইন হচ্ছে না, আউট অফ হচ্ছে না। কারেক্ট আনসার হলো ডি, জাহান, ধন্যবাদ। এই তো, ধন্যবাদ। আচ্ছা, এবার চলে আসেন, আমরা এখন দেখব প্রেপোজিশনস অফ টাইম। সময় প্রকাশের জন্য বেশ কিছু প্রেপোজিশন আছে, আপনাদেরকে একটু কষ্ট করে হলেও এই প্রেপোজিশনের তালিকাটা একটু মুখস্থ করতে হবে। দেখেন, এই যে আমি এখানে লিখে দিয়ে রেখেছি, দেখেন অন, নির্দিষ্ট কোনো দিনের নাম বা তারিখের নাম যদি বোঝায় তার পূর্বে অন বসে। খেয়াল করবেন কিন্তু নির্দিষ্ট দিন বা তারিখ, অনির্দিষ্ট না, কিন্তু নির্দিষ্ট দিন বা তারিখ। এরপরে দেখেন, যদি মাসের নাম, ঋতুর নাম, বছরের নাম, দশকের নাম, শতকের নাম, হ্যাঁ দশক মানে 10 বছর, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিকেইড, আর শতক মানে সেঞ্চুরি, হ্যাঁ, এগুলোর আগে ইন বসে। এটাকে আপনি এইভাবে মাথায় রাখতে পারেন যে 24 ঘন্টার চেয়ে বেশি সময়। 24 ঘন্টার চেয়ে যদি বেশি সময় বোঝায়, তাহলে নর্মালি আমরা সেই জায়গাটাতে ইন লিখি। এইবার দেখেন এই জায়গাটা মানে মারাত্মক ইম্পর্টেন্ট একটা জায়গা, এখানে পোলাপান নিয়মিতভাবে ভুল করে। সেটা হলো মর্নিং, আফটারনুন, ইভিনিং। মর্নিং মানে সকাল, আফটারনুন মানে হচ্ছে বিকেল, ইভিনিং মানে সন্ধ্যা। সকাল, বিকেল, সন্ধ্যা, এই তিনটা ওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে ইন লিখতে হবে, তবে শর্ত হচ্ছে অনির্দিষ্ট। এক্ষেত্রে অনির্দিষ্ট সকাল, বিকাল অথবা সন্ধ্যা হইতে হবে। যদি নির্দিষ্ট কোনো সকাল, বিকাল, সন্ধ্যা হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে আবার আপনি তার পূর্বে অন লিখবেন। তাহলে দেখেন, ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন হয়ে যেতে পারে অন দ্য ইভিনিং, অন দ্য মর্নিং। হ্যাঁ, তাহলে কখন? নির্দিষ্ট আর অনির্দিষ্টতা অনুযায়ী। এরপরে দেখেন ক্লক টাইম, ঘড়ির কাঁটার নির্দিষ্ট সময় বোঝালে সেক্ষেত্রে অ্যাট বসে। হ্যাঁ, আর মাথায় রাখবেন ঘড়ির কাঁটার, হ্যাঁ, ঘড়ির কাঁটার কাছাকাছি সময় বোঝালে, ঘড়ির কাঁটার কাছাকাছি সময় যদি বোঝায়, সেক্ষেত্রে অ্যাট লিখবেন না, আপনাকে লিখতে হবে অ্যাট অ্যাবাউট অথবা অ্যাট অ্যারাউন্ড। অ্যাট অ্যাবাউট অর অ্যাট অ্যারাউন্ড। এবার আপনাদের পালা, আপনারা ABCDEFG, হ্যাঁ, এই 7টা প্রশ্নের উত্তর লিখে দেন আমাকে। ABCDEFG, এই 7টা প্রশ্নের উত্তর আপনারা আমাকে লিখে দিবেন। সময় দেওয়া হলো আপনাদেরকে 2 মিনিট।
একটু দ্রুত আনসার করার চেষ্টা করবেন সবাই, দেখেন পারা যায় কিনা। ইনশাল্লাহ পারবেন। ইনশাল্লাহ পারবেন, হ্যাঁ একটু চেষ্টা করেন। কুইকলি সবার চেষ্টা করতে হবে, সবার চেষ্টা করতে হবে, কুইকলি আনসার করবেন। অ্যাবাউট টু লিখলে হবে না বাবা, অ্যাবাউট টু লিখলে হবে না। একজন জিজ্ঞেস করতেছে অ্যাবাউট টু লিখলে হবে কিনা, না অ্যাবাউট টু না বাবা, অ্যাবাউট। কুইকলি সবার চেষ্টা করেন প্লিজ, সবার চেষ্টা করবেন। ওয়াও, এই তো মারুফ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। বাকিরা 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 ট্রাই করেন। থ্যাংক ইউ জাহান, জাহান এবং মারুফ উত্তর লিখে ফেলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আসেন আমরা একটু এবার মিলাই দেখি। তো আমরা দেখলাম যে মাসের নাম, ঋতুর নাম, বছরের নাম 24 ঘন্টার চেয়ে বেশি সময় হলে তার পূর্বে ইন লিখতে হয়। তাহলে দেখেন ইট স্নোউজ ইন জানুয়ারি, জানুয়ারি মাসে তুষারপাত হয়। হি ওয়াজ বর্ন ড্যাশ স্যাটারডে, সে স্যাটারডে বা শনিবার জন্মগ্রহণ করেছিল, নির্দিষ্ট একটা দিনের নাম। তাহলে কি হবে বাবা, অন হবে, অন অন অন। শি কেম হিয়ার ড্যাশ 6 PM, সে 6টায় এখানে এসেছিল, 6টায়, ঘড়ির কাঁটার নির্দিষ্ট সময় অ্যাট। এবার দেখেন আপনি যদি বলেন যে মাই সান ওয়াজ বর্ন ড্যাশ 10th November 2015, আমার ছেলে 2015 সালের নভেম্বর মাসের 10 তারিখে জন্মগ্রহণ করে। আপনি আবার ভাইবেন না পুরো 15 সাল জুড়েই সন্তান জন্মাইছে, পুরো মাস জুড়ে, নো, বরং এই বছরের নভেম্বর মাসের নির্দিষ্ট তারিখ। সো এখানেও আমারে অন লিখতে হবে। এবার দেখেন ইট ওয়াজ আ ট্রেন্ড ড্যাশ 1980s, এটা 1980 সালে একটা, 80-র দশকে একটা ট্রেন্ড ছিল। এই দেখেন এই যে 1980s, 1980s মানে হচ্ছে 80-র দশক, 80, 81, 82, 83, এরকম করতে করতে 89 পর্যন্ত, এই 10 বছরকে এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে দেখেন আমরা কিন্তু বলেছি দশক বোঝালে, মানে 24 ঘন্টার চেয়ে বেশি সময় হলে হ্যাঁ ইন লিখতে হয়। এই যে আমরা এখানে ইন লিখলাম 1980s। এবার দেখেন আমরা এফ নাম্বারে বলতেছি আমার বাবা সকালে সাঁতার কাটে। দেখেন আমি যখন বলতেছি আমার বাবা সকালে সাঁতার কাটে, তা আমার বাবা কি শুক্রবার সকালে নাকি শনিবার সকালে নাকি সব সকাল, সবগুলো সকাল, এখানে কোনো নির্দিষ্ট দিনের সকাল না। তাহলে অনির্দিষ্ট সকাল হলে তার পূর্বে ইন বসে। কিন্তু আমি আপনাকে যদি এভাবে বলি যে আই উইল মিট ইউ ফ্রাইডে মর্নিং, আমি শুক্রবার সকালে আপনার সাথে দেখা করব, এইবার কিন্তু সারা জীবনের সব সকাল না, একটা নির্দিষ্ট দিনের সকাল, নির্দিষ্ট দিনের সকাল, সন্ধ্যা, দুপুর, বিকেল, এগুলো বোঝালে সেক্ষেত্রে আমাদেরকে অন লিখতে হয়। ওকে, এই তো ইউসা, মাহমুদুল হাসান, জাহান, মারুফ আহমেদ, অফিসহ যারা যারা কমেন্ট করছেন মিলায় দেখেন এই 7টার মধ্যে কার কার 7টা হয়ে গেল। আচ্ছা, আশা করি পারবেন ইনশাল্লাহ। এবার আসেন আফটার আর বিফোর, এটা নর্মালি পারবেন যে কোনো কাজের মানে কোনো একটা সময়ের পূর্বে কোনো একটা সময়ের পরে। যেমন আমরা যদি বলি হি গেভ আপ স্মোকিং, সে ধূমপান ছেড়ে দিল, আফটার দ্য বার্থ অফ হিজ ফার্স্ট চাইল্ড, তার প্রথম সন্তান জন্মের পরে। দেখেন আপনারা ওই এটাকে কিন্তু কনজাংশন বলবেন না, এটা ডেফিনেটলি একটা প্রেপোজিশন। কিন্তু আমি যদি বলি এইভাবে দ্য পেশেন্ট ডাইড আফটার
দ্য ডক্টর হ্যাড অ্যারাইভড, এখানে দেখেন দ্য ডক্টর হ্যাড অ্যারাইভড একটা আলাদা সেন্টেন্স, দ্য পেশেন্ট ডাইড আলাদা সেন্টেন্স, এইখানে কিন্তু আফটারটা কনজাংশন। আর এখানে দ্য বার্থ অফ হিজ ফার্স্ট চাইল্ড, এটা কিন্তু সেন্টেন্স না, জাস্ট এটা একটা ফ্রেজ। ইউসা সবগুলো হয়েছে, মাশাআল্লাহ ইউসা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে খেয়াল করেন এইখানে কিন্তু পরের অংশটাতে দ্য বার্থ অফ হিজ ফার্স্ট চাইল্ড, এটা কিন্তু কোনো সেন্টেন্স না, আগেরটা সেন্টেন্স পরেরটা ফ্রেজ, সো এটা প্রেপোজিশন। আবার দেখেন হি কেম হিয়ার, সেইখানে এসেছিল বিফোর দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধ, এই যে মুক্তিযুদ্ধ, এটা কিন্তু একটা জাস্ট ফ্রেজ, তাহলে এটা হলো প্রেপোজিশন। কিন্তু আপনি যদি বলতেন যে হি হ্যাড কাম ড্যাশ আই ওয়েন্ট, দেখেন আই ওয়েন্ট একটা সেন্টেন্স, হি হ্যাড কাম এটা একটা সেন্টেন্স, দুটোকে যুক্ত করছে কে, বিফোর, তখন আমরা এটাকে বলতাম কনজাংশন। তো আফটার বিফোর কিন্তু কনজাংশন না, প্রেপোজিশন হবে, এটা আপনাকে সেন্টেন্স দেখে বুঝতে হবে। এটা আমরা ফার্স্ট পার্টে আপনাদের সাথে ডিটেইলড আলোচনা করেছি, মনে আছে কিনা আপনাদের, যারা ভুলে গেছেন একবার দেখা নিয়ে, না আমি বেসিক অফ প্রেপোজিশনসে এই বিষয়টা আলোচনা করেছিলাম। এবার দেখেন ভার্সিটি অ্যাডমিশনে আসা, বিসিএস এ আসা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা মারাত্মক একটা টার্ম, এটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি, নতুন করে লিখে দেই। দেখেন দেখেন আমরা এই যে প্রেপোজিশন যে লিখবো, প্রেপোজিশন, এই ফোন শব্দটার সামনে, অথবা এই যে টেলিফোন, ফোন বা টেলিফোন শব্দটার সামনে কোন প্রেপোজিশন লিখবো, এটা আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, এটা বোঝা মারাত্মক সহজ, আপনি মাথায় রাখবেন ফোনে অথবা ফোনের মাধ্যমে, ফোনে অথবা ফোনের মাধ্যমে বোঝানোর জন্য আমরা এইভাবে লিখতে পারি, নাম্বার ওয়ান বাই ফোন, নাম্বার টু ওভার দ্য ফোন। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে ফোন শব্দটার সামনে যদি আর্টিকেল না থাকে তাহলে লিখবেন বাই ফোন, আর যদি ফোন শব্দটার সামনে দা থাকতেছে তাহলে আমরা লিখবো ওভার দ্য ফোন। এই দুটো শব্দের বাংলা কিন্তু মাথায় রেখেন, হ্যাঁ, বাংলা না জানলে আপনি প্রেপোজিশনটা ধরতেই পারবেন না। সেটা হলো ফোনে অথবা ফোনের মাধ্যমে, ফোনে অথবা ফোনের মাধ্যমে। অন্যদিকে কেউ কোনো ফোনের লাইনে আছে যদি বোঝাতে চান, কারো ফোনের লাইনে থাকা যদি বোঝাতে চান, কারো ফোনের লাইনে থাকা বোঝাতে গেলে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। এই জায়গাটাতে দা থাকুক অথবা দা না থাকুক, হ্যাঁ, এখানে দাটা থাকতেও পারে নাও থাকতে পারে। যদি কেউ অনলাইনে থাকে তাহলে আপনি অন লিখবেন। এমনিতেও আমি এই কথাটা সবসময় বলি যে দেখেন আমরা যখন ইন্টারনেটে বা কোনো কিছুতে থাকি তখন আমরা কি লিখি, আমরা কিন্তু লিখে আসি এই যে অনলাইন, আর যখন লাইনে থাকি না তখন আমরা কি লিখি, অফলাইন। তার মানে লাইনে থাকা বোঝালে আপনাকে অন লিখতে হবে। কেমন? এটা আমি উদাহরণটা পরে 6টা উদাহরণ দিয়ে রেখেছি, 5 থেকে 6টা, আপনারা জাস্ট এটা একটু মাথায় গেঁথে নেন, মাথায় গেঁথে নেন, তাহলে ইনশাল্লাহ ইজিলি এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবেন। আপনারা এই বি সি ডি ই এফ এই 6টা প্রশ্নের উত্তর আমাকে কুইকলি দেওয়ার চেষ্টা করেন, কুইকলি, দেখি কে কত তাড়াতাড়ি পারেন।
আচ্ছা আসেন তাহলে আমরা একটু মিলায় দেখি, হ্যাঁ কার কয়টা হলো। হি ইনফর্ম মি দ্য নিউজ, এখানে যা লেখা হি ইনফর্ম মি দ্য নিউজ, এখানে তাই লেখা। এখানে লেখা ড্যাশ ফোন, এখানে লেখা ছিল প্রথমটাতে ড্যাশ দা ফোন, পরটাই ছিল ড্যাশ ফোন। তাহলে এখানে দা ফোন আছে আর এখানে শুধু ফোন আছে। যেহেতু দা ফোন আছে আমরা লিখবো ওভার দা ফোন, আর এখানে যেহেতু দা নাই আমরা লিখবো বাই ফোন। এই দুটো শব্দের দেখেন বাংলায় হলো ফোনে অথবা ফোনের মাধ্যমে। সে আমাকে ফোনের মাধ্যমে বা ফোনে নিউজটি জানিয়েছিল। ধন্যবাদ ইউষা এবং মারুফা আহমেদ অফিকে। 3 নম্বরে চলে আসেন। হি হ্যাজ বিন ড্যাশ ফোন ফর 15 মিনিটস, সে 15 মিনিট যাবৎ ফোনের লাইনে আছে। তাহলে এই যে সে ফোনের লাইনে আছে, লাইনে থাকা বোঝালেই অন লিখতে হবে। এই সেম অবস্থা দেখেন আমরা আমাদের ব্যবসা রান করি ফোনের মাধ্যমে। তাহলে দেখেন তো দা ফোন, সো আমরা লিখবো ওভার দা ফোন, এখানে দা নাই আমরা লিখবো বাই। অন্যদিকে একজন মানুষের কথা বলাচ্ছে, বা ধরেন আমার কথাই আমি বলতেছি, ফর মাই বিজনেস, আমি আমার ব্যবসায়ের জন্য আই এম অলমোস্ট অলওয়েজ ড্যাশ দ্য ফোন, আমি প্রায় সব সময় ফোনের লাইনে থাকি। এই যে আমি এখানে কি লিখলাম, অন ফোন। মাহমুদুল হাসান ধন্যবাদ। জাহান এবার লেখেন নাই। এবার আসেন আমরা কিছু প্র্যাকটিস সেকশনে চলে যাই। আমরা বিগত বছরগুলোতে আসা অনেকগুলো প্রেপোজিশন দেখব, সেই প্রেপোজিশনগুলোর একটা একটা করে আমরা সমাধান করব এবং আমরা বেশ কিছু রুলও এখানে জানতে পারবো। ঠিক আছে, তো দেখেন এখানে আমরা একটা প্রেপোজিশন দেখতে পাচ্ছি, হি মেই কাম হিয়ার ড্যাশ 2 আওয়ার্স, সে 2 ঘন্টার মধ্যে এখানে আসতে পারে। মাথায় রাখবেন। হ্যাঁ আমি একটু আপনাদেরকে এখানে লিখে দেই। আমরা একটা ভাগ করে নিয়ে এখানে লিখে দেখেন, মাথা রেখেন কিন্তু, হ্যাঁ এটা কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে হবে, পাস্ট টেন্সে না। তাহলে আমরা বলতে পারি ভবিষ্যতে, ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু করা হবে বোঝালে আমরা সেক্ষেত্রে ব্যবহার করি বাই প্লাস সেই সময়টা। আবার দেখেন ভবিষ্যতে, এটা নির্দিষ্ট না, আমরা এখানে নির্দিষ্টটারে অনির্দিষ্ট বানায় দিই। অনির্দিষ্ট সময়ের মধ্যে কিছু করা হবে বোঝালে আপনি তখন লিখবেন ইন প্লাস সেই সময়টা। যেমন আমি এটাকে আপনাদের এক্সাম্পলের মাধ্যমে দেখাই দিই। আমি যদি এভাবে বলি যে আমি 2 ঘন্টার মধ্যে আসবো। দেখেন আপনি বুঝতেছেন আমি 2 ঘন্টার মধ্যে আসবো, কিন্তু আমি এটা যখনই বলবো ওভার আর অন একটা দিলেই তো ভাইয়া যে কোনো, না না মারুফ ভাই যে কোনো একটা দিলে হবে না। তাহলে খেয়াল করেন আমি 2 ঘন্টার মধ্যে আসবো, কোন 2 ঘন্টা এটা আপনি জানেন না। আর আমি যদি বলি আমি দুপুর 2টার মধ্যে আসবো, 2টার মধ্যে আসবো, এই যে দেখেন আমি 2 ঘন্টার মধ্যে আসবো আর আমি দুপুর 2টার মধ্যে আসবো, এই সব কি সেম? সেম না। এই 2 ঘন্টা কোন 2 ঘন্টা আমি জানি না, তাহলে আমি বলবো আই উইল কাম ইন 2 আওয়ার্স, এই যে ইন বসে। আর এখানে আমার বলতে হবে আই উইল কাম বাই 2 PM। দেখেন হয়ে গেছে। ওকে ডিয়ার, আসেন তাহলে আমি বা সে 2 ঘন্টার মধ্যে আসতে পারে, এখনো আসে নাই, এই যে আমরা এখানে লিখবো ইন। ওকে, এইবার এই বাক্যটা আপনারা একটু কারেক্ট আনসার করার চেষ্টা করেন তো। হ্যাঁ ধন্যবাদ জাহান, কারেক্ট অপশন। মাথায় রাখবেন
দেখেন চোখে দেখে না বোঝাতে, হ্যাঁ চোখে দেখে না বা কানা বা অন্ধ যদি বোঝান, তাহলে আপনাকে লিখতে হবে ব্লাইন্ড অফ। কিন্তু দেখেও দেখে না, এরকম বোঝাতে গেলে আপনাকে লিখতে হবে ব্লাইন্ড টু। এটা পারলে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, কাজে আসবে ইনশাল্লাহ। তাহলে দেখেন একজন মানুষ চোখে দেখে না, বেটা কানা, তাহলে আপনি লিখবেন ব্লাইন্ড অফ। কিন্তু বেটা দেখে ঠিকই কিন্তু দেখতে চাইতেছে না, সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে ব্লাইন্ড টু। তো আমরা এখানে বাক্য দেখতে পাচ্ছি হি ক্যান সি প্রপারলি, সে ঠিক মতো দেখে না, তার মানে বেটা চোখেই দেখে না, তাহলে হি ইজ ব্লাইন্ড অফ আইজ, সে চোখে কানা বা অন্ধ। মারুফ ভাই বলতেছেন যে ফোন এবং টেলিফোনের আগে ডিটারমিনার থাকলে এর পূর্বে অন বা ওভার একটা দিলেই হবে, এটা পড়াইছে। না না না, অসম্ভব অসম্ভব মারুফ আহমেদ অভি। ঠিক আছে, আমি আপনাকে বিষয়টা বলে দিছি বাবা, আমি আর ওই যে কেউ পড়াইছে নাকি ভুল পড়াইছে আমি এগুলো বলতে যাচ্ছি না, আমি আপনাকে পড়াই দিলাম। নাও ইটস রিয়েলি আপ টু ইউ, আপনি ফলো করবেন কিনা। ঠিক আছে, আমি আরেকজন স্যারের নিয়ে কটু কথা বা কিছু নাই বলি, বা হতে পারে স্যার আপনারে বুঝাইছে আপনি বুঝেন নাই, আপনি খেয়াল করেন নাই। তাহলে এবার আসেন তো বাবা, আমরা পরের বাক্যটাতে চলে আসি। এখানে বলা হচ্ছে হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সানস, সন্স না কিন্তু উচ্চারণ হচ্ছে সানস ফল্ট, সে তার ছেলের ফল্ট বা দোষ দেখেও দেখে না। তাহলে এই বেটা সত্যি সত্যি কানা না, এই বেটার ক্যারেক্টারে ঝামেলা আছে, স্বভাবে ঝামেলা আছে, তাহলে এটা হবে ব্লাইন্ড টু। ওকে, এইবার আসেন, এটা একদম খুব কমন নর্মাল একটা বিষয়, দেখি এই প্রশ্নটার উত্তর আপনারা করতে পারেন কিনা। এটা মারাত্মক সহজ একটা প্রশ্ন, নাম্বার দিয়ে উত্তর করার চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। হি রিলিভড মি ফ্রম, সে আমাকে অ্যাংজাইটি উদ্বেগ উৎকণ্ঠা থেকে, এই থেকে বোঝাতে গেলে আমরা ফ্রম ব্যবহার করি, এটা অটো পারবেন, ভুল হবে না ইনশাল্লাহ এখানে। এইবার দেখেন হেলেনা হ্যাজ বিন ইল ড্যাশ ড্যাশ ফ্রাইডে, এখানে মাথায় রাখবেন এই যে আমরা সিন্স শব্দটাকে ব্যবহার করব কখন, এই জায়গাতে অনেক অনেক সমস্যা পড়ে যায়। সেটা হলো সুনির্দিষ্ট সময় হতে, সুনির্দিষ্ট সময় যাবত হতে ধরে বা থেকে, এরকম আর কি। যেমন আমি জানুয়ারির 5 তারিখ থেকে একটি বই লিখছি, এরকম যদি বোঝায় থেকে, এই থেকে মানে কিন্তু ওই যে ফ্রম না, সেক্ষেত্রে আপনি লিখবেন সিন্স। অন্যদিকে ফর, এটা অনির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময় যাবত হতে থেকে ধরে, যেমন আমি 7 দিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে, আমি 7 দিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি, 7 দিন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আমরা কি লিখবো। আচ্ছা আসেন, এই যে আমরা যখন বললাম সে হ্যানা হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে, শুক্রবার থেকে, সুনির্দিষ্ট সময় সিন্স হবে। কিন্তু আমরা যদি বলি যে হ্যানা 7 দিন যাবত অসুস্থ, কোন 7 দিন সেই নির্দিষ্ট করে আমরা বলতে পারছি না, আমি যেদিনই বলবো আপনি ওই দিন থেকে 7 দিন কাউন্ট করা শুরু করবেন। ঠিক আছে, কোন 7 দিন এটা কিন্তু ফিক্সড না, তার মানে এখানে আমাদেরকে লিখতে হবে ফর। ওকে ডিয়ার, এরপরে দেখেন তো দ্য লেডি ড্যাশ ব্লু, এটা না পারলে একদম চরম পর্যায়ের খবর আছে আপনাদের, কারণ আপনাদেরকে আমি এই যখন ছবি দেখিয়েছিলাম, দেখেন এই যে এইখানে আপনাদেরকে আমি দেখাই দিছিলাম যে সবুজ কাপড় পরা একটা মানুষ আর এই যে নীল কাপড় পরা একটা মানুষ। এখানে আমরা বলেছিলাম দ্য ম্যান ইন গ্রিন, কোনো মানুষ যেই কালারের কাপড় পরে থাকে, মানুষ এবং কালারের মাঝখানে একটা ইন বসে। আর এখানে বলা আছে দেখেন দ্য ম্যান ইন ব্লু, ওই মানুষটা, সেটা মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, বাচ্চা হতে পারে, ওই কালারের সামনে একটা ইন লিখতে হয়। এইটা আই হোপ আপনারা ভুলে যান নাই, হ্যাঁ, ভোলার কথাও না ইনশাল্লাহ। তাহলে দেখেন দ্য লেডি ইন ব্লু ইজ মাই বেটার হাফ, নীল শাড়ি পরা বা নীল জামা পরা মানুষটা হলো আমার আপন বউ। বেটার হাফ মানে আপন বউ, অর্ধাঙ্গিনী। ঠিক আছে,
মারুফ ভাই বলতেছেন ভাইয়া নামাজের বিরতি দেওয়া হবে না। ভাই নামাজের বিরতি দিচ্ছি না, আমি একটানে ক্লাসটা শেষ করা দিচ্ছি। আমি নিজেও তো নামাজ পড়বো ভাই, ঠিক আছে? আপনি যদি মসজিদে গিয়ে নামাজ পড়েন তাহলে পড়ে নেন। আমি আর এই যে বনি ভাই আমরা আমাদের ক্লাস শেষে এইখানে জামাত করে নেব ইনশাল্লাহ। আচ্ছা, এটা পারা যাবে। এবার দেখেন এই শব্দটার সাথে আপনারা কতটা পরিচিত আমি জানি না। এই যে লিন, লিন এগেইনস্ট মানে হলো কোনো কিছুর সাথে হেলান দেয়া, কোনো কিছুর সাথে হেলান দেয়া। যেমন যখন বলা হচ্ছে লিন দ্য ল্যাডার ড্যাশ দ্য ওয়াল, এই ল্যাডার মানে হলো মই, মইটাকে দেয়ালের সাথে হেলান দিয়ে রাখো, মইটাকে দেয়ালের সাথে হেলান দিয়ে রাখো। দেখেন তো বুঝতেছেন কিনা বাবা, না বুঝলে আমার বললেন প্লিজ। হ্যাঁ, আপনারা তো আসলে কথা খুব কম বলেন। এই ব্যাচে 123 না আরো বেশি, এই ব্যাচে স্টুডেন্ট প্রায় 140 জন, অথচ আপনারা কথা মানে উপস্থিত থাকেন এত কম। আমার জীবনে আমি এরকম ব্যাচ পাই নাই। আপনারা আজকে সর্বোচ্চ উপস্থিত ছিলেন মনে হয় 9 জন। আরে ভাই কথা তো বলবেন নাকি? আচ্ছা, তাহলে চলে আসি আমরা, ইনশাল্লাহ এটা হয়ে গেছে নাও। আচ্ছা দেখেন এখানে বলা হচ্ছে দিস ইজ 10 o'clock। এখানে ওটা কি, আপনাদেরকে একটা মারাত্মক ইস্যু দেখাই দেই। দেখেন এটাকে ট্র্যাডিশনাল গ্রামারে পড়ানো হয়। হ্যাঁ, এগুলো মডার্ন গ্রামারে নাই, ট্র্যাডিশনাল গ্রামার। ট্র্যাডিশনাল গ্রামারে যদি যান, এই টপিকটার নাম রাখা হয়েছে ডিসগাইজড। ডিসগাইজড প্রেপোজিশন। যদি বাংলায় বলেন তাহলে বলবেন ছদ্মবেশী, তাহলে বলতে হবে ছদ্মবেশী প্রেপোজিশন। এই ছদ্মবেশী প্রেপোজিশনটা কি বাবা? দেখেন আপনারা হয়তো মারুফ বলছেন বাকি সবাই পারে তাই এরা ক্লাস করে, না না না, সবাই ক্লাস করে বাবা, সবাই ক্লাস করে। অনেকে পরে দেখে নেয়, হ্যাঁ অনেকে পরে দেখে নেয়। দেখেন এই যে আপনারা হয়তো চালিয়ে যাওয়া শব্দটা শুনেছেন, হ্যাঁ চালিয়ে যাওয়া, ইংরেজি হলো গো অন। এটার সমার্থক আরো পাবেন আপনি ক্যারি অন। এটা আরো সমার্থক ফ্রেজ পাচ্ছেন কিপ অন। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই যে গো অন, এটাকে আপনি যদি পাস্ট টেন্সে নেন তাহলে এটা কি হবে? ওয়েন্ট অন। এরপরে যদি একটা ভার্ব থাকে সেক্ষেত্রে তার সাথে কি হবে? আইএনজি যোগ হবে। আমি আপনাদেরকে রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে দেখিয়েছি যে যখন আমরা টু ছাড়া সাধারণত অন্য প্রেপোজিশন পাই, এরপর একটা ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ হয়। ইন্টারেস্টিং ফ্যাক্টটা হলো দেখেন এই আগে যেই কাজটা করা হতো যখন ওয়েন্ট অন প্লাস আইএনজি যুক্ত ভার্ব থাকতো, তারা এই অনটাকে অন না লিখে এ লিখে ফেলতো। এই যে অনটাকে এ লেখা হলো, তার মানে জিনিসটা দেখে আপনার কাছে মনে হচ্ছে এ, কিন্তু আসলে সেটা কি অন। এইটাকেই বলা হয় ডিসগাইজড বা ছদ্মবেশী প্রেপোজিশন। আমি আপনাকে একটা এক্সাম্পল লিখে দেই। যেমন আমি যদি এইভাবে একটা উদাহরণ দেই যে হি ওয়েন্ট অন, অন না লিখে এটা হয়ে গেল হি ওয়েন্ট আ ডান্সিং, সে নাচ চালিয়ে গেল। এই যে দেখেন এ দেখতে পাচ্ছেন, এই এটাই হলো একটা প্রেপোজিশন। এই প্রেপোজিশনটাকেই বলা হয় ডিসগাইজড প্রেপোজিশন। ছদ্মবেশী তাই আমরা এটাকে চিনতে পারি না। হ্যাঁ ঠিক বলছেন। এই সিমিলার একটা আছে, আমরা যদি বলি দিস ইজ 5 o'clock, এই যে ওটা দেখতে পাচ্ছেন, এই যে এই ওটা মূলত হচ্ছে দিস ইজ 5 of the clock। এই যে অফটাকে সংক্ষেপে ও লেখা হয়েছে, ওটাই হলো গিয়ে আমাদের
একটা প্রেপোজিশন, তাহলে এটাকে কি বলবেন? এটা হলো ডিসগাইজড প্রেপোজিশন। এই ওটা মূলত অফ, এটা কি? ডিসগাইজড প্রেপোজিশন। ওকে, আচ্ছা চলে আসেন এবার 9 নম্বরে। এইটা আমি আপনাদেরকে একটু আগে মানে ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম। আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ। একটু চেষ্টা করুন তো, এটা দেখি বলতে পারেন কিনা, কুইকলি আনসার করতে হবে। হ্যাঁ দেখেন, আওয়ার ব্লেসিংস, আমাদের আশীর্বাদগুলো, খাম আসে, ফ্রম থেকে, কি থেকে? অ্যাবাভ থেকে। অ্যাবাভ মানে আরশ থেকে আসে, আসমান থেকে আসে। এটা একটা নাউন, কারণ প্রেপোজিশনের পরে নাউন বসে। এতে ধন্যবাদ। এবার দেখেন, ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। এই বিষয়টা আমি আপনাদের সাথে ইনভার্সনের ক্লাসে আলোচনা করেছিলাম। আচ্ছা, আপনাদের সাথে ইনভার্সনের ক্লাসটা হয়েছে নাকি হয় না একটু বলেন তো। ইনভার্সন একটু কমেন্ট করেন। আপনাদের সাথে ইনভার্সনের ক্লাসটা নেওয়া হয়েছে নাকি হয় নাই, কুইকলি কমেন্ট করতে হবে। দেখেন, কখনো যদি এরকম পান, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব অফ প্লেস, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব। মারুফ ভাই বলতেছেন হইছে না ভাইয়া। আচ্ছা, হইছে না মানে হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি গ্রামের ভাষায় বলছেন, চমৎকার হয়েছে। দেখেন, আপনি বলতে পারেন আই অ্যাম। আপনি যখন ভার্বকে প্রশ্ন করবেন কোথায় দিয়ে, কোথায় প্রশ্নের উত্তরে যা পাবেন মূলত সেটাই হলো অ্যাডভার্ব অফ প্লেস। আপনি যদি বলেন আই অ্যাম হিয়ার, আমি এখানে আসি, এই যে দেখেন হিয়ারটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেসটা মাহমুদুল হাসানও বলতেছেন না ভাইয়া, কি বলেন? আপনাদেরকে স্যার পড়াইছিল, জয়নাল স্যার আপনাদেরকে এই ক্লাসটা নিয়েছে, আপনারা ভুলে গেছেন মনে হয়। জবের ক্লাসে দেখছিলাম, আপনার জবের ক্লাসে, আচ্ছা জবের ক্লাসে কি ইনভার্সন পড়ানো হয়েছিল? আচ্ছা, হালকা করে হয়তো একটু বলা হয়েছিল। আচ্ছা, ইনভার্সন যদি পড়ানো না হয় তাহলে আমি চেষ্টা করবো নিয়ে নিতে, কিন্তু বাট আমার যতটুকু মনে হইতেছে জয়নাল স্যার আপনাদের সাথে এই টপিকের ক্লাসটা নিয়ে নিছে বাবা। আচ্ছা দেখেন, প্রায় 13 থেকে 14টা জায়গায় হ্যাঁ ইনভার্সন হয়, তবে আমরা বাংলাদেশিরা, আমরা বাঙালিরা আমরা জাস্ট জানি যে নেগেটিভ ওয়ার্ড সামনে থাকলে ইনভার্সন হয়। আরো অনেকগুলো জায়গা আছে, যেমন আপনি যদি কখনো অ্যাডভার্ব অফ প্লেসকে সামনে পান, হ্যাঁ সেক্ষেত্রে এরকম হবে, অ্যাডভার্ব অফ প্লেসটা আগে চলে আসবে, তারপরে ভার্ব, এরপরে সাবজেক্ট হবে। ঠিক আছে, আই অ্যাম হেয়ার না বলে আপনি বলতে পারেন হেয়ার অ্যাম আই। অথবা আমরা যদি এইভাবে লিখতাম, যে ধরে নেন আমি একটা ডিফারেন্ট কালার ব্যবহার করি, রূপা ইজ হেয়ার, এই যে দেখেন সাবজেক্ট, এই যে ভার্ব, অ্যাডভার্ব, তাহলে আমার এটাকে আমি যদি এইভাবে কনভার্ট করতাম তাহলে হয়ে যেত হিয়ার ইজ রূপা, হিয়ার ইজ রূপা। তাহলে দেখেন তো, আমরা জাস্ট এই জায়গাটাতে যদি বলি, এতটুকু বলি, দ্য টাইটানিক, এটা একটা জাহাজের নাম, টাইটানিক জাহাজটা ওয়েন্ট, গেল, এই যে ভার্ব। আপনি এবার জিজ্ঞান যে সুমন ভাই, এই যে টাইটানিক যে গেল তা কনে গেল? আমি বললাম ডাউন, নিচে গেল, নিচে মানে ডুবে গেল, পানির নিচে গেল। এই যে দেখেন, এটা একটা অ্যাডভার্ব, আনডাউটেডলি এটা একটা অ্যাডভার্ব। যদি ডাউনটা প্রেপোজিশন হতো তাহলে প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যেত, এটা আইএনজি যোগ হয় নাই। দেখেন কোনো সমস্যা আছে কিনা বলেন, বুঝছেন কিনা বলেন। ওকে, এবার আসেন, দ্য শিপ ওয়েন্ট ডাউন দ্য সি। এবার আমরা আবার ডাউনটাকে প্রেপোজিশন বলবো, কারণ কারণ এই দেখেন ডাউনের পরে নাউন আছে, কারণ আমরা জানি প্রেপোজিশনের পরে প্রেপোজিশনাল অবজেক্ট বসে। গত ক্লাসে আমরা দেখেছিলাম প্রেপোজিশনাল অবজেক্ট হিসেবে প্রেপোজিশনের পরে 4টা জিনিস বসতে পারে, নাউন, প্রোনাউন, নাউন, প্রোনাউন, আর কি, নাউন ক্লজ, নাউন ফ্রেজ। কমেন্ট পড়তেছিলাম আপনাদের, তাই চায়া রয়েছে ওইদিকে আর কি।
আবার গান গায়েন না, যে চেয়ার সোসকা কি কবি ক, তুই কইলেই তো আমি কম হ। কমেন্ট দেখতেছিলাম আপনাদের আর কি। স্যার প্রেপোজিশন কি বাক্যের প্রথমে বসে? জি, প্রেপোজিশন বাক্যের প্রথমে বসে। যদি বাক্যের প্রথমে বসে সেটা এরপর একটা নাউন নিয়ে নেয়। যেমন দেখেন, আমি এভাবে বলতে পারি আই ওয়াজ উইথ মাই গ্র্যান্ডফাদার। এই জিএফ মানে গার্লফ্রেন্ড না কিন্তু, থাক বাবা, জিএম লিখে দিলাম, গ্র্যান্ডমাদার ইন মাই চাইল্ডহুড। এই যে দেখেন, আমার চাইল্ডহুডে, আমার শৈশবকালে আমি আমার দাদির লগে আসিলাম। আমি কিন্তু ইন মাই চাইল্ডহুডটা আগে আনতে পারি, এই যে ইন আগে চলে আসছে, ইন মাই চাইল্ডহুড। এই যে দেখছেন প্রেপোজিশন আসছে, এই যে পরে নাউন, আই ওয়াজ উইথ মাই গ্র্যান্ডমা অর গ্র্যানি। ওকে, বুঝতে হবে এগুলো, না বুঝলে হবে না, বাচ্চা না তো, আপনারা বড় হয়ে গেছেন। এটা আমি আপনাদেরকে এটা নিয়ে আলোচনা করছি এর আগে, আর যাচ্ছি না। তারপর আরেকবার বলে দিই যে প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবাভ অ্যাড্রেস। এটা 40তম বিসিএস এ আসছে। আমরা বলেছিলাম ডিটারমিনার এবং নাউনের মাঝখানে প্রেপোজিশন থাকলে সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। অলরেডি ডান। 13 নম্বরে চলে আসেন, দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে বিফোরটা দুটো বাক্যকে যুক্ত করা, এটা একটা কনজাংশন। দ্য ট্রেন লেফট দ্য স্টেশন ড্যাশ টাইম। মাথায় রাখবেন, এই আপনাদেরকে একটু লিখে দেই, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন লেখার সাথে সাথে। মাথায় রাখবেন একবারে, যদি কাটায় কাটায় সময় মতো বোঝায়। হ্যাঁ, আচ্ছা, আমরা যেটা মাথায় রাখবো আর কি, যদি কাটায় কাটায় সময় মতো বোঝায়, একবারে আমরা বলবো কাটায় কাটায়, কাটায় কাটায় সময় মতো। সেক্ষেত্রে আমরা লিখবো অন টাইম অথবা টু টাইম। এই টু টাইম শব্দটা আপনারা বইটার নাম আমি বলি আপনাদেরকে, পিসি দাসের একটা লাল বই আছে, হ্যাঁ, আপনারা এই বইটা পড়েছেন কিনা দেখেন তো। আপনারা একটু আমাকে কমেন্ট করবেন কার কার কাছে এই বইটা আছে। হ্যাঁ, এই বইটা কার কার কাছে আছে একটু দেখেন তো। এই আমি আপনাদেরকে পিকচার দেখাই। এই বইটা আপনাদের কারো কাছে কি আছে? দেখেন তো, দেখা যায়? ক্লিয়ার দেখতে পান এই বইটা যদি কারো কাছে থাকে আপনারা ওইখানে গিয়ে দেখবেন। হ্যাঁ, শুধু এই বইটাতেই আপনি এটা পাবেন আর কি, যে একবারে কাটায় কাটায় সময় মতো হলে অন টাইমও হয়, টু টাইমও হয়, তবে যদি অপশনে দুইটাই থাকে। আমার কাছে নাই জাহান বলতেছেন, মাহমুদুল হাসান বলতেছেন না। আহারে বাবা, বিশেষ করে অ্যাডমিশন বলেন, বিসিএস বলেন, এই জগতে এই বইটা থেকে অনেক অনেক বেশি প্রশ্ন আসে। মারুফ বলতেছেন জীবনের প্রথম দেখলাম। আয় হায়, কি বলেন! আপনারা যে কোনো বইয়ের দোকানে গেলে পুরানো বইয়ের দোকান থেকে এটা কিনে নিতে পারেন, 100 টাকা নেবে, 50-60 টাকা থেকে 100 টাকা নেবে পুরনো বইয়ের দোকান থেকে কিনলে। আর নতুনটা কিনলে তো বুঝতেই পারতেছেন। আচ্ছা, আর হচ্ছে গিয়ে 2, সময় মতো তবে একটু আগে বোঝালে এক্ষেত্রে আমরা লিখি ইন টাইম। যেমন দেখেন, আমাদের আজকে ক্লাস ছিল 3টায়। আমি যদি ঠিক কাটায় কাটায় 3টায় আসতাম, ক্লাসে আসতাম, আপনারাও যদি কাটায় কাটায় 3টায় ক্লাসে ঢুকতেন, তাহলে আমরা বলতে পারতাম যে উই হ্যাভ জয়েন্ট এ ক্লাস অন টাইম অর টু টাইম। কিন্তু ধরে নেন ক্লাস শুরু হবে 3টায়, কিন্তু আপনারা আইসা জুমে অথবা ফেসবুকে ওয়েট করতেছেন 2:50 থেকে, তার মানে একটু আগে আসছেন। কাটায় কাটায় না, তার চেয়ে সময় মতোই আসছেন, একটু আগে আসছেন, তখন হবে ইন টাইম। তো এবার একটু দেখেন তো, দ্য ট্রেন লেফট দ্য স্টেশন। একটা ট্রেন স্টেশন একটু আগে আসতে পারে, কিন্তু লেফট ছাড়ার সময় আগে যাইতে পারবে না, তাকে একবারে সময় মতো যাইতে হবে। তাহলে আমরা লিখবো অন টাইম। অপশনে অন না থাকলে আমরা সেক্ষেত্রে দিতাম টু টাইম। ওকে, আচ্ছা, চলে আসি আমরা এবার। হি গোজ টু দ্য পার্ক। দেখেন, এটা বিসিএস এ আসা একটা প্রশ্ন।
এই প্রশ্নটা বিসিএস এ আসছে। হ্যাঁ, এই দেখেন বিসিএস আসা একটা প্রশ্ন, আমার খুব দুঃখ লাগে, এই ক্যাটাগরির কোশ্চেন হওয়া উচিত না, তারপরেও হয়। মাথায় রাখবেন, ছুটির দিনে, এই ছুটির দিনে বোঝানোর জন্য আপনি লিখতে পারবেন অ্যাট দ্য উইকেন্ড। আবার এই ছুটির দিনে বোঝানোর জন্য আপনি লিখতে পারবেন অন দ্য উইকেন্ড। এন্ড প্রশ্ন হচ্ছে কোনটা কোন জায়গায় লিখবেন? আসলে দুইটাই লেখা যাবে। সমস্যাটা হচ্ছে কোন জায়গায় জানেন? অ্যাট দ্য উইকেন্ড এই শব্দটা হলো ব্রিটিশ ইংলিশ, অন দ্য উইকেন্ড এটা হলো আমেরিকান ইংলিশ। এখন দেখেন, ব্রিটিশ ভুল আমেরিকান রাইট, আমেরিকান ভুল ব্রিটিশ রাইট, এরকম কিন্তু না, আসলে দুটোই কারেক্ট। তবে আমাদের বাংলাদেশি বইগুলোতে, চাকরির পরীক্ষাগুলোতে যে ঘটনাটা ঘটে, ব্রিটিশ আমেরিকান দুটো থাকলে তারা ব্রিটিশটাকে বেশি প্রায়োরিটি দেয়। সো এখানে অ্যাট নেওয়াটাই বেটার। তবে কেউ যদি অ্যাট না নেয়, তাকে কেটে দেওয়াটা এটা আসলে তার সাথে জুলুম। দুইটাই কারেক্ট। তবে আমাদের দেশে অন এবং অ্যাট দুটোই থাকলে তারা ব্রিটিশটাকে বেশি প্রাধান্য দেয়। এইবার আসেন, পেপার ইজ মেড ড্যাশ উড। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে মেইডের পরে কোন কোন প্রেপোজিশন বসে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি মেইড প্লাস প্রেপোজিশন। মেইডের পরে অনেকগুলো প্রেপোজিশন বসতে পারে, তবে আমাদের বাংলাদেশে প্রচলিত ধারণা হচ্ছে মেইড অফ অথবা মেইড ফ্রম। দেখেন, মাথায় রাখবেন, আপনাকে মেইড অফও লিখতে দিবে, মেইড ফ্রমও লিখতে দিবে, কোনো সমস্যা নাই, তবে প্রয়োজন বুঝা। মেইড অফ, মাথায় রাখবেন যে তৈরিকৃত কোনো একটা বস্তুর, তৈরিকৃত কিছু দেখে তা তৈরির উপাদান, উপাদান চেনা গেলে। একটা তৈরিকৃত বস্তু দেখে তৈরির উপাদানটা যদি চিনে ফেলেন, সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে মেইড অফ। এবার দেখেন, মেইড ফ্রম, তৈরিকৃত কিছু দেখে তা তৈরির উপাদান চেনা না গেলে আপনাকে লিখতে হবে মেইড ফ্রম। এটা আমি কেমনে বুঝাই? যেমন দেখেন, আমি যদি আপনাকে বলি যে ভাই, এই যে দেখছেন এই বোতলটা প্লাস্টিক দিয়ে তৈরি, আপনারা দেখার সাথে সাথে বুঝে ফেলাবেন যেটা প্লাস্টিক দিয়ে তৈরি। কিন্তু আমি যদি আপনাকে এইভাবে বলি যে ভাই, ধরেন আমি একটা কাগজ নেই, হ্যাঁ, আমি যদি আপনাকে এইভাবে বলি যে ভাই, এই যে কাগজ দেখতে পাচ্ছেন না, এই কাগজগুলো বাঁশ দিয়ে তৈরি। এখন দেখেন, এই কাগজ দেখা আপনার পক্ষে, আমার পক্ষে, আমার বাবার পক্ষেও বোঝা সম্ভব না যে এটা বাঁশ দিয়ে তৈরি, এটা গাছ দিয়ে তৈরি, হ্যাঁ, বোঝা সম্ভব না। কিন্তু আমি যখনই বললাম যে বোতলটা প্লাস্টিক দিয়ে তৈরি, আপনি দেখার সাথে সাথে এটা উপাদান চিনে ফেলছেন, বুঝে ফেলছেন। তাহলে দেখেন, কোনো কিছু দেখা উপাদান যদি বোঝা যায়, তাহলে মেড অফ, উপাদান বুঝতে না পারলে মেড ফ্রম। এবার দেখেন, মেড ইন, কোনো স্থানে প্রস্তুত বোঝাতে, সেক্ষেত্রে আমরা লিখি মেড ইন। তারপরে দেখেন, মেড বাই, এটা কারো দ্বারা প্রস্তুত বোঝাতে বসে। হ্যাঁ, তারপরে মেড ফর, এটা হলো কারো জন্য প্রস্তুত বুঝাতে ব্যবহৃত হয়। তাহলে আসেন আমি একটা বাক্য লিখে দেই, আমি কয়েকটা বাক্য লিখে দেই, তাহলেই বুঝতে পারবেন। আমি তো এই দুটো অলরেডি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিছি। আমি এটা দিয়ে একটা উদাহরণ দিতে পারি যে দিস কার ওয়াজ মেড ইন চায়না। এই গাড়িটা চায়নায় বানানো হয়েছে। এই যে কোন জায়গায় বানানো হয়েছে? চায়নায়।
এবার আমি যদি কারো দ্বারা প্রস্তুতি বোঝাই তাহলে আমরা এইভাবে বলতে পারি ইট ওয়াজ মেড বাই রাজীব। এটা রাজীবের দ্বারা বানানো হয়েছে, এই যে দেখেন মেড বাই। আবার দেখবেন বিশেষ করে পোলাপাইন প্রেমে ট্রেমে পড়লে এগুলা বেশি বলে, হ্যাঁ, ওই মাইয়াটা পোলারে গিয়া কয়, পোলাটা মায়ারে গিয়া কয় যে জানো সোনা, লক্ষ্মী সোনা, চাঁদের কোনা, এরকম করে বলবে উই আর মেড ফর ইচ আদার, আল্লাহ তোমারে আমার লিগেই বানাইছে। হ্যাঁ, দেখেন এই বেড়াই বেড়ি একই কথা আরো কয়জনের কই আইছে, বলে আসছে। হ্যাঁ, এই যে বলতেছে উই আর মেড ফর ইচ আদার, মানে কঠিন অবস্থা আর কি, বুঝছেন। আপনি এখানে লিখতেছেন মেড ফর, তাহলে মেডের পরে আমাদের আপনারা যদিও শুধু অফ শেখানো হইতেছে, এটা অফ হইতে পারে, ফ্রম হইতে পারে, ইন হতে পারে, বাই হতে পারে, ফর হতে পারে। আশা করি বুঝে ফেলছেন ইনশাল্লাহ। আপনারা কোনটা ব্যবহার করছেন? খালি যে মেড ফর ইচ আদার বললেন না, তাহলে ঝামেলা হয়ে যাবে কিন্তু। এবার দেখেন আমরা যখন বলছি পেপার ইজ মেড ড্যাশ উড, এখানে আমাদেরকে ফ্রম লিখতে হবে, ফ্রম। পরের লাইনে চলে আসেন, আমরা যদি বলি দ্য চেয়ার ইজ মেড ড্যাশ উড, একটা চেয়ার কাঠ দিয়ে বানানো, দেখলেই বুঝতে পারবেন এখানে অফ হবে। আবার দেখেন আমি যদি বলি দিস চেয়ার ওয়াজ মেড ড্যাশ আ চাইনিজ কার্পেন্টার, এই চেয়ারটা একজন চীন দেশীয় বা একজন চীনের কাঠমিস্ত্রির দ্বারা বানানো, কারো দ্বারা বোঝালে বাই। আবার দেখেন দি চেয়ার ওয়াজ মেড ড্যাশ চায়না, কোথায় বানাইছে? চীনে, তাহলে এই স্থানের পূর্বে ইন বসে। ওকে, এইভাবে আপনি লিখতে পারবেন। এবার দেখেন দেয়ার ইজ আ লার্জ ট্রি ড্যাশ দ্য বিল্ডিং, বিল্ডিং এর সামনে একটা বিশাল বড় গাছ আছে। আমি আপনাদেরকে একটা জিনিস এভাবে দেখিয়েছিলাম যে আমরা সামনে বোঝালে বিফোরও লিখতে পারি, আবার সামনে বোঝালে আমরা ইন ফ্রন্ট অফও লিখতে পারি। তা আমি বলেছিলাম যখন দুইজন মানুষের মুখোমুখি ভাবে সামনে থাকে, এই যে এই লোকের মুখ যদি চেয়ারে বসে থাকে আর কি, আর এই যে এই লোকের মুখ বা এই মহিলার মুখ, দুজনের মুখোমুখি হলে বিফোর হয়। কিন্তু যদি একজন থাকে এইভাবে, আরেকজন থাকে, চেয়ার দিয়ে দেখাইতেছি আর কি, এইভাবে একজনের মুখ একজনের পিঠ, অথবা একজন ব্যক্তির মুখ কিন্তু আরেকটার মুখ না পিঠ বুঝতেছেন না, এই উদাহরণে দিয়েছি যে ধরে নেন একজন মানুষ একটা বিশাল গাছের সামনে চেয়ার নিয়ে বসে রয়েছে, তার মুখ বোঝা সম্ভব, গাছের মুখ কোনটা জানি না, এক্ষেত্রে আমাদেরকে ইন ফ্রন্ট অফ লিখতে হবে। এই যে দেখেন 20 নম্বরের 1। ধন্যবাদ মারুফ এবং জাহান, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার দেখেন উই রিচড ঢাকা অ্যাট 6 PM। এই আমি গত ক্লাসে আপনাদেরকে লিখে দিয়েছিলাম কোন কোন জায়গায় প্রেপোজিশন বসে না। সাধারণত কেউ যদি রিচ দিয়ে কোন স্থানে পৌঁছানো বোঝায়, তার পূর্বে আমাদেরকে প্রেপোজিশন লিখতে হয় না, তবে সিদ্ধান্তে পৌঁছানো বোঝালে রিচড অ্যাট ডিসিশন লিখতে হয়। হ্যাঁ, এবার আসেন আব্দুল্লাহ রিজেম্বলস। আমরা এই শব্দগুলো আপনাদের সাথে এর আগে আলোচনা করেছিলাম। হ্যাঁ, আগে আলোচনা করেছি যে রিজেম্বল, তারপরে ডিসকাস, এরপর আমরা বলেছিলাম এমফেসাইজ বা এমফেসাইজ, সিস হবে না, সিসটা নাউন। এই ভার্বগুলোর পরে আনসার, এই ভার্বগুলোর পরে সাধারণত নাউন আসে না, প্রেপোজিশন আসে না, সরি নাউন বলে ফেলছি ভুলে বাবা। তারপরে দেখেন আমি আপনাদেরকে বলেছি কিনা মনে নাই, না বলে থাকলে এখন বলে দেই, সেটা হলো অ্যাক্টিভ ভয়েসে ম্যারি এর পরে প্রেপোজিশন বসে না। প্যাসিভ ভয়েসে এই ম্যারিড বাই না লিখে ম্যারিড উইথ লিখতে হয়, প্লাস অবজেক্ট লিখতে হয়। ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে দিই, আপনি কাউরে গিয়ে বললেন যে দাদা আমি আপনারে বিয়ে করব, তাহলে কি বলবেন? বা দিদি আমি আপনারে বিয়ে করব, কি বলবেন? আই উইল ম্যারি ইউ, কোনো প্রেপোজিশন লাগতেছে না, এটা হলো অ্যাক্টিভ। এটারে প্যাসিভ বানান, এবার কি হয়ে যাচ্ছে? ইউ উইল বি ম্যারিড টু মি, এই যে প্যাসিভে গিয়ে টু লাগতেছে। আরেকটা বিষয় হলো আপনি যদি কাউকে বলেন যে আমি বিয়ে করব, মাথায় রাখবেন ম্যারি মানে হলো বিয়ে করা, অন্যদিকে এই ম্যারি অফ ও ডাবল এফ এর মানে হলো বিয়ে দেয়া,
আপনি যদি কাউরে বলেন যে আই উইল ম্যারি ইউ, আর যদি দেখেন সে আপনার দৌড়ানি দিচ্ছে, তাহলে লগে লগে একটা অফ লাগায় দিবেন, তাহলে বাংলা হয়ে যাবে, আপনি যদি অফ বাদ দেন তাহলে হবে আমি তোমাকে বিয়ে করব, আর যদি লেখেন আই উইল ম্যারি ইউ অফ, আমি তোমাকে বিয়ে দিব। ওকে, আচ্ছা তাহলে চলে আসেন হিম হু ম্যারিড, নো প্রেপোজিশন লাগবে না। কিন্তু আমরা যদি বলি আই উইল ম্যারি ইউ টু অফ উইথ ড্যাশ ও ডাবল এফ অফ, বাংলা হয়ে গেল আমি তোমাকে বিয়ে দিব। ওকে, এরপরে চলে আসছে দেখেন দ্য অ্যাম্বাসেডর কল্ড ড্যাশ দ্য প্রেসিডেন্ট, দ্য অ্যাম্বাসেডর কল ড্যাশ দ্য প্রেসিডেন্ট। আপনি এখানে মাথায় রাখবেন এই কল ইন মানে হলো গিয়ে ডেকে আনা, গিয়ে ডেকে আনা। আর কল অন এর মানে হলো দেখা করা। এখন দেখেন তো অ্যাম্বাসেডর মানে রাষ্ট্রদূত, একজন রাষ্ট্রদূত প্রেসিডেন্ট কি কখনো গিয়ে ডেকে আনতে পারবে, এই চলেন আমার সাথে আপনার যাইতে হবে, এরকম বলতে পারবে না। কারণ বাংলাদেশেও কিন্তু দেখবেন প্রেসিডেন্টের মর্যাদা বেশি, রাষ্ট্রদূত যারা আছে তারা তো প্রেসিডেন্টকে চাইলে ডাকতে পারে না। হ্যাঁ, উনি চাইলে প্রেসিডেন্টের সাথে গিয়ে দেখা করতে পারে। তাহলে আমরা এখানে বলবো দ্য অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর বানানা দেখেন এস দুইটা আছে, এই এস এস দেখে আবার স্ক্রিনশট দিয়ে না, এটা মনে রাখতে পারেন যে ভাই আপনার আশেপাশে যখন অ্যাম্বাসেডর থাকবে তখন আপনি কি করবেন, একটা সেলফি নিতে চান, ওই সেলফি টাইপের দেখবেন, সেলফিও এক রকমের স্ক্রিনশট আর কি, নিজেরে সহ দেন। তাহলে অ্যাম্বাসেডরে দুটো এস থাকে, মাথায় রাখেন। তাহলে আমরা এখানে কি লিখবো, দ্য অ্যাম্বাসেডর কল অন দ্য প্রেসিডেন্ট, অ্যাম্বাসেডর প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন। I could not go dash for the examination due to rain, আমি বৃষ্টির কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি নাই। ঠিক আছে, আমি বৃষ্টির কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি নাই, এখানে মাথা রাখবো আমরা go in for, go in for এটা একটা ভার্বাল ফ্রেজ, এর মানে হলো অংশ গ্রহণ করা। ঠিক আছে ডিয়ার, পারবেন ইনশাল্লাহ। 27, এইটা পারে না এরকম কোনো পাবলিক দুনিয়ায় নাই। ইউ মাস্ট অ্যাডহিয়ার টু, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে পারেন। ইউ মাস্ট অ্যাডহিয়ার টু ইউর প্রিন্সিপাল, তোমাকে অবশ্যই তোমার নীতির সাথে লেগে থাকতে হবে। এবার দেখেন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এটা আমরা সবাই জানি যে ব্রোক আউট মানে হলো শুরু হওয়া, ছড়িয়ে পড়া। পারবেন ইনশাল্লাহ। দ্য মিনিস্টার অ্যারাইভড, ওই যে আমরা বলছিলাম সিদ্ধান্তে পৌঁছালে এরপরে অ্যারাইভড অ্যাট হয়, তবে কোনো স্থানে পৌঁছালে আমাদের প্রেপোজিশন লিখতে হবে না। হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ, তার নিজের উপরে কোনো কন্ট্রোল নাই। কন্ট্রোল মাথায় রাখবেন কমান্ড ওভার এবং কন্ট্রোল ওভার এর মানে হলো কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ থাকা, নিয়ন্ত্রণ থাকা। হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ, তার নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই। ওকে ডিয়ার, আচ্ছা চলে আসি আমরা। ডোন্ট লুক ডাউন আপন, এরকম এটা জানেন, এরকম মানুষ দুনিয়ায় খুঁজে পাওয়া মুশকিল। এই যে লুক ডাউন আপন এর মানে হলো অবজ্ঞা করা। এখানে লুক ডাউন আপন পুরোটাই হলো আমাদের একটা ফ্রেজ। আমি এটা আপনাদেরকে ভয়েস চেঞ্জ করে দেখাই। আমরা যদি এভাবে বলতাম হি লুকস ডাউন আপন দ্য পুয়ার, বাংলা হতো সে গরিবদেরকে ঘৃণার চোখে দেখে। এই পুরোটা কিন্তু একটা গ্রুপ ভার্ব, তাই আমি যখন ভয়েস চেঞ্জ করব এটা এরকম হবে দ্য পুয়ার, আর কেন লিখলাম যে জাতি বোঝাচ্ছে, আর লুকড ডাউন আপন। এই দেখেন এতটুকু কিন্তু আমাকে লিখতেই হবে, প্যাসিভ ভয়েসের জন্য এক্সট্রা করে আসলো বাই, তারপরে হিম। অনেকে ভাববে ভাই ডাউন আপন বাই তিনটা প্রেপোজিশন কেন? বাবা এখানে তিনটা প্রেপোজিশন না, কিন্তু এখানে দেখেন এই যে লুক ডাউন আপন পুরোটাই হলো একটা গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্বকে একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট করা হয়। ওকে,
আচ্ছা, তারপর চলে আসি আমরা এবার, হি ডাইড ড্যাশ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এটা আমি একটু লিখে দেই, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। বিভিন্ন বইয়ে যখন পড়ছেন এই জায়গাটাতে আপনাদের সাথে একটু মানে মজা নেওয়া হয়েছে আর কি। আমরা জানি ডাই মানে হলো মারা যাওয়া, ডাই মানে হলো মারা যাওয়া বা মরা। মাথায় রাখবেন, আপনি যদি বলেন ডাই অফ মানে হলো রোগে মরা বা রোগে মারা যাওয়া। আপনি যদি বলেন ডাই ইন অ্যাক্সিডেন্ট, আর যদি বলেন ডাই বাই অ্যাক্সিডেন্ট। আমার খুব দুঃখ লাগে জানেন, আমাদেরকে আজীবন পড়ানো হয়েছে ডাই বাই অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়া। নো, ডাই বাই অ্যাক্সিডেন্ট মানে হলো হঠাৎ করে মরা, হঠাৎ করে মরা বা মারা যাওয়া। আর ডাই ইন অ্যাক্সিডেন্ট মানে হলো দুর্ঘটনায় মারা যাওয়া। এই কখনো কখনো মরা লিখতেছি, আবার বলেন না স্যার এটা কি লিখলেন। তারপরে দেখেন ডাই ফ্রম, বাংলাদেশে প্রচলিত একটা ধারণা হচ্ছে ড্রাই ফ্রম ওভার ইটিং, অতিরিক্ত খেয়ে মরা। নো, অতিরিক্ত খাওয়া না, আপনি অতিরিক্ত কিছু করছেন তাতেই মরে গেছেন, তাহলেই হবে ডাই ফ্রম। এটা হলো অতিরিক্ত কিছু করে মারা যাওয়া। আপনি জম্মের খাওয়া খাইছেন, জম্মের ব্যায়াম করছেন, মারা গেছেন, ড্রাই ফ্রম ওভার ইটিং, ওভার এক্সারসাইজ ইত্যাদি। এবার দেখেন ডাই ফর, বাংলাদেশে বলা হয় ডাই ফর মানে দেশের জন্য মরা না, ডাই ফর মানে হলো সৎ কাজে মারা যাওয়া, সৎ কাজে মরা। এরপরে দেখেন ডাই উইথ, এই ডাই উইথ মানে হলো কারো সাথে মরা, কারো সাথে মরা। বিশেষ করে প্রেমে পড়লে এগুলা বলে যে জান বিশ্বাস করো আল্লাহর কিরা কোদালের কসম, মরলেও তোমার সাথে মরবো, বাঁচতেও তোমার লগে বাঁচবো, ঠিক আছে, এই এরকম কসম টসম কাটে, ডাই উইথ। এরপরে দেখেন ডাই ইন পিস মানে শান্তিতে মরা, হ্যাঁ, শান্তিতে মরা। ধরেন আপনি একটা চাকরি পেয়ে গেছেন, একটা জায়গায় চান্স হয়ে গেছে, বা আপনার মানে মেয়েদেরকে বিশেষ করে বিয়ে দিতে পারলে বাবারা বলে যে এখন মারা গেলেও শান্তিতে মরতে পারবো কারণ তোমার বিয়ে দিয়ে দিছি, এরকম বলে কিন্তু। হ্যাঁ, এই যে দেখেন ডাই ইন পিস। এই যে দেখেন একটা মানুষ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট, একটা ভয়ঙ্কর রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে এখানে কিন্তু ইন হবে। এবার চলে আসেন একজন তার ফ্যামিলি মেম্বারদের মঙ্গলের জন্য মারা গেছে, সৎ কাজে মারা গেলে ফর, শুধু দেশের জন্য না কিন্তু। এরপরে দেখেন হি ডাইড ড্যাশ কলেরা, চলেরা না কিন্তু। দেখছেন মারুফ বলে মেয়েরা ওই এমনই, আপনি ছেলেরাও যে খুব ভালো এরকম বললেন না, খালি মেয়েদের দোষ দিচ্ছেন না, মেয়ে না থাকলে আপনি আমি আসতাম কোত্থেকে বাবা। হ্যাঁ, আচ্ছা, হি ডাইড ড্যাশ কলেরা, সে কলেরায় মারা গেল, রোগে মারা গেলে অফ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা খুব দুটো চমৎকার ফ্রেজ দেখব, সেটা হলো মাথায় রাখবেন এই যে ওভার দ্য মুন, ওভার দ্য মুন, আরেকটা হলো অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। এই দুটোর মানে হলো এক্সট্রিমলি হ্যাপি, এক্সট্রিমলি হ্যাপি। আপনি যদি বলেন আই এম ওভার দ্য মুন, আমি অনেক খুশি, আবার আই এম অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, আমি মারাত্মক খুশি, অনেক খুশি, ঠিক আছে। এই যে আই এম অন দ্য ওভার দ্য, সরি আই এম ওভার দ্য মুন। ওকে বাবা, সো এই পর্যন্ত ছিল আমাদের আজকের প্রেপোজিশনের আলোচনা। আশা করি আমাদের আজকের আলোচনাটা আপনাদের ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার একটা টপিক নিয়ে আমরা হাজির হব। আপনারা কাইন্ডলি আপনাদের সাথে যারা যারা আছে এদেরকে বলে দিবেন যে তোমরা একটু ক্লাসে থাইকো, কারণ ক্লাসে যখন স্টুডেন্টরা কথা বলে তখন ভালো লাগে, বুঝছেন। যখন জয়েন করে অনেক স্টুডেন্ট দেখলে আমাদের আসলে ভালো লাগে, স্টুডেন্ট কম কম হলে মজা পাই না। তো ভালো থাকেন বাবা, আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ। ও আরেকটা বিষয়, আমি যেই যতটুকু প্রেপোজিশন পড়ালাম এর মধ্যে যদি কোনো প্রশ্ন টশ্ন থাকে আমাকে আপনাদের গ্রুপে আছে কিন্তু, আপনারা আমাকে ইনবক্সেও নক দিতে পারেন, চাইলে হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন। বাবা আমারে, বাবা বা মা যারাই আছেন আর কি, আমাকে নক দিয়ে ইনস্ট্যান্ট রিপ্লাই না পেলে আবার রাগ করেন না, ঠিক আছে। যে একজন জিজ্ঞেস করতেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কোথা থেকে পড়বো, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যে কোনো বই থেকে পড়তে পারেন। এক্ষেত্রে জাহাঙ্গীর আলম ভাইয়ের মাস্টার বইটা চমৎকার একটা বই, এছাড়াও ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম পড়তে পারেন, অ্যাপেক্স পড়তে পারেন, আপনার কাছে যেটা ভালো লাগে সেটা পড়তে পারেন। হ্যাঁ, মাস্টার বইটা অনেক ভালো, টুকটাক হালকা কিছু ভুল পাবেন যেটা অন্য বইয়ের তুলনায় ভুল নাই বললেই চলে। ওকে,
আচ্ছা, একজন একটা বইয়ের নাম জানতে চাইছেন, আমি পিকচারটা দিয়ে দেবো না আপনাদেরকে। তো ঠিক আছে বাবা, সবাই ভালো থাকেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। আপনাদের কিন্তু প্রেপোজিশনের প্রশ্নগুলো বেশিরভাগই অ্যাপ্রোপ্রিয়েট থেকে আসে, সো দেখে নিন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।